মা, এই দেখো, আমি তোমার জন্য আলু পরোটা আর টমেটো সস নিয়ে এসেছি। তুমি কালকে রাত্রিবেলা খাওয়ার কথা বলছিলে না, তাই আমি আজকে তোমার জন্য আলুর পরোটা বানিয়ে দিয়েছি। নাও, এবার টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখনই খাচ্ছি। আর টেস্ট করার কি আছে? তোর হাতের খাবার ভালো হবে না সেটা হতে পারে? আমি তো ভেবেছিলাম যে তোর কলেজ কোচিং করতে করতে তুই হয়তো খাবার রান্না করার সময় পাবি না, তাই আমি এতদিন ধরে কাজের মেয়েকে খুঁজছিলাম। কিন্তু তুই যেভাবে হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দিয়ে রান্না বান্না শুরু করবি, এটা তো আমি ভাবিনি। আসলে কি বলতো মা, পড়াশোনা করার থেকে বেশি আমার রান্না বান্না করতে ভালো লাগে, তাই ভাবলাম যে রান্না বান্নার দিকে যদি আমি একটু ভালোভাবেই মন দিই, তাহলে কিন্তু আমি এই রান্না করা নিয়ে অনেক প্রতিযোগিতা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো, আর আমি একটা ভালো জায়গাতেও পৌঁছাতে পারবো। পড়াশোনা করতে আমার অতটাও ভালো লাগে না, তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। ঠিক এমন সময় সেখানে রূপার বৌদি চলে আসে। বৌদি, তুমি চলে এসেছো, ভালো হয়েছে। নাও, আমি তোমাদের জন্য গরম গরম আলু পরোটা বানিয়েছি, খেয়ে নাও। কিন্তু রূপা, আমি তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, আর আমিও তো তোমাদের জন্য তেলের পরোটা আর চা বানিয়ে রেখেছি, কিন্তু তুমি আবার আলু পরোটা বানাতে গেলে কেন? ওই নর্মাল পরোটাগুলো তো এবার নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে কেউ বাসি খাবার খেতেই চায় না। ওহ বৌদি, তোমাকে কতবার বলেছি তুমি সকাল সকাল উঠে রান্না করতে যাবে না, কারণ সকাল হোক আর দুপুর হোক আর রাত হোক, সবাই আমার হাতের খাবারই খুব পছন্দ করে। তবে তোমার যেটা ইচ্ছে হবে তুমি রান্না করতে পারো, শুধুমাত্র তোমার জন্য করবে, আমাদের জন্য তুমি রান্না করবে না। রূপার কথা শুনি তার বৌদির মনে মনে খুবই হিংসা হয়। আচ্ছা, আমাকে আজকে এত অপমান করা, ঠিক আছে, আমিও যেদিন সুযোগ পাবো সেদিন তোমাকে ঠিক অপমান করেই ছাড়বো। তুমিও আমাকে চেনো না, আমি তোমার থেকে অনেক ভালো খাবার রান্না করতে পারি। যখন সবাই আমার হাতের খাবার খেয়ে প্রশংসা করবে, তখন তুমি বুঝতে পারবে কেমন লাগে। আরে বৌদি, এত কি ভাবছো? আমার হাতের আলু পরোটা বুঝি খেতে ইচ্ছা করছে না? এত চিন্তা না করে খেতে শুরু করে দাও। আমি জানি আমার হাতের তৈরি খাবার খেতে তোমার খুব ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে বলেই তো এখন খেতে হবে, তা না হলে আর তো কোনো উপায় নেই। আচ্ছা রূপা, আমি ভাবছি যে আজকে দুপুরবেলা আমি সবার জন্য রান্না করব, তোমাকে আর কষ্ট করে আজকে রান্না করতে হবে না। মা, আমি ঠিক বললাম তো? তোমরা যা ভালো বুঝবে সেটাই করবে, কিন্তু বৌমা, আমার তো মনে হয় তোমার থেকেও বেশি ভালো খাবার আমার মেয়ে রান্না করতে পারে। আমার মেয়ে কিন্তু খুব ভালো জায়গা থেকে কুকিং ক্লাস নিয়েছে, তাইও অনেক ভালো রান্না শিখে গেছে। সেই জন্যই তো এখন রূপার হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। এবার দেখো, রূপা যদি তোমাকে রান্না করতে দেয় তাহলে তুমি রান্না করতে পারো। না না বৌদি, আমার রান্না করতে খুব ভালো লাগে, আর রান্না করতে আবার কষ্টের কি আছে? তোমাকে বরং এখন কষ্ট করে রান্না বান্না করতে হবে না। তুমি বেকার বেকার রান্নাঘরে গিয়ে কষ্ট করে গরমের মধ্যে রান্না করবে, আর তারপর সেই খাবার কিন্তু কারোরই পছন্দ হবে না। তার থেকে ভালো আমি সবার জন্য রান্না করব। কিন্তু আমি তো ভেবেছিলাম আজকে দুপুরে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করব, তাই ভাবলাম তুমি আমাকে একটু হেল্প করে দিলেই হবে। কি, তুমি আবার বিরিয়ানি রান্না করবে? ও বাবা, তাহলে তো মা দাদা কেউই খেতে পারবে না, কারণ তুমি প্রথমবার বিরিয়ানি রান্না করেছিলে মনে আছে? সেই খাবার কিন্তু এখনো পর্যন্ত কেউ ভুলতে পারেনি। তোমাকে আর বিশ্বাস করে আমরা বিরিয়ানি রান্না করতে দেব না, ঠিক আছে? তবে তোমার যখন এতই বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। আসলে সোনালীর শ্বশুর বাড়িতে এরকম ঘটনা প্রায় দিনই হয়ে থাকে। সোনালী যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, শুধুমাত্র সেই দিন তাকে প্রথম রান্নার অনুষ্ঠান করার সুযোগ দেয়া হয়, আর তারপর থেকে তাকে কোনোদিনই রান্না বান্নার দায়িত্ব দেয়া হয় না, কারণ রূপার হাতে রান্না বাড়ির সকলেই খুবই পছন্দ করে। তাই রূপা সবাইকে নিজের হাতে রান্না করা খাবার খাইয়ে অনেক অনেক প্রশংসা পেয়ে থাকে, আর সেই জন্য রূপা তার বৌদিকে কখনো রান্না করতে দিতে চায় না। অন্যদিকে নিজের ননদের প্রশংসা শুনে সোনালীর মনে মনে খুবই হিংসা হয়, তাই সেও সবাইকে রান্না বান্না করে খাওয়াতে চায়। কিন্তু সুস্মিতা দেবী সবসময় মেয়ের হাতে রান্না করা খাবার পছন্দ করায় সোনালী চাইলেও রান্না বান্না করতে পারে না। এমনই একদিন, আরে বৌমা, তুমি এখানে বসে আছো? আমি তো ভাবলাম তুমি হয়তো রান্নাঘরে রূপার হাতে হাতে সাহায্য করছো, তা না হলে রূপা কিভাবে রান্না করছে সেটা হয়তো দেখছো। তুমি যদি এখানে বসে থাকো তাহলে রূপার মতো রান্না শিখবে কিভাবে? রূপার হাতের রান্না আমাদের কতটা পছন্দ সেটা তো তুমি খুব ভালো করেই জানো, আর ও যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তখন তো তোমাকে ওর মতো রান্না করে খাওয়াতে হবে, তা না হলে কেউ তোমার প্রশংসা করবে না।
আমার মনে হয় আমি রূপার থেকেও ভালো রান্না করতে পারি। আপনারা কেউ আমার ভালো রান্নার প্রশংসা করেন না। আমি যতই ভালো খাবার রান্না করি না কেন, আপনাদের শুধুমাত্র আপনাদের মেয়ের হাতের রান্নাই ভালো লাগে, কারণ আমি খুব ভালো করে জানি। আর আপনারা মনে করেন রূপা যেহেতু ভালো জায়গা থেকে কুকিং এর ক্লাস করেছে তাই রূপা ভালো রান্না করতে পারে, কিন্তু আমি কোথাও থেকে রান্না শিখিনি বলে আমার হাতের রান্না আপনাদের খারাপ লাগছে। আরে আমি আবার তোমাকে কখন এসব কথা বললাম? আচ্ছা বুঝতে পেরেছি, আমার মেয়ের রান্নার প্রশংসা করি বলে তোমার এত হিংসা হচ্ছে, তাই তো? ঠিক আছে, এখন থেকে আমি রূপাকেই বলে দেব রূপা ছাড়া আমার খাবার যেন অন্য কেউ রান্না না করে। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়, যার ফলে সোনালীর খুবই খারাপ লাগে, কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন হঠাৎ করে রূপা অসুস্থ হয়ে পড়ে। রূপা, তুমি তো আজকে তাহলে রান্না বান্না করতে পারবে না, তোমার তো অনেক জ্বর সর্দি কাশি হয়েছে, তাই আমি বরং আজকে রান্না করছি, তুমি বিশ্রাম করো, কেমন? এই বলে সোনালী রান্নাঘরে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা আগেই রান্না বান্না চাপিয়ে দিয়েছে। কি ব্যাপার মা, আপনি আবার রান্না করছেন কেন? আচ্ছা বুঝতে পেরেছি, রূপার হাতে রান্নার মতো আপনিও রান্না করতে চাইছেন, তাই তো? কিন্তু আমার হাতে রান্না যেমন টেস্টি হয় তেমন হয়তো আপনার হাতে রান্না টেস্টি হবে না। কি বলতে চাইছো তুমি? আমি ভালো রান্না করতে পারি না? এতদিন ধরে আমি সবাইকে রান্না করে খাইয়ে এলাম, আর এখন তুমি বলছো আমি রান্না করতে জানি না? এভাবে সুস্মিতা দেবীর সঙ্গে তার বৌমার কথা কাটাকাটি হয়, কিন্তু তবুও সোনালী নিজের মতো খাবার রান্না করে নেয়। আর অন্যদিকে সুস্মিতা দেবী নিজের জন্য এবং ছেলের জন্য খাবার রান্না করে। আর সেই সাথে রূপা যেহেতু অসুস্থ তাই রূপার জন্য আলাদাভাবে রান্না করে। কিন্তু সেদিন মায়ের হাতের খাবার খাওয়ার পর সন্দীপ বলে, এ কি মা, আজকে রূপা রান্না করেনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মনে হচ্ছে এগুলো সব তোমার বৌমা সোনালী রান্না করেছে, তাই তো? কিন্তু সোনালী, তুমি তো অন্তত আমাদের জন্য ভালো কিছু খাবার রান্না করতে পারতে, তুমি আমাদের জন্য এত বাজে খাবার রান্না করবে এটা তো আমি ভাবতে পারিনি। মা এবার দেখেছেন তো আপনার হাতের খাবার খেতে কতটা বিচ্ছিরি হয়েছে? আপনি তো বেশ আমাকে জ্ঞান দিলেন। রূপার মতো নাকি আমাকেও এবার রান্না করতে হবে, তা না হলে আমার হাতের রান্না কেউ পছন্দ করবে না। এখন দেখছেন তো আপনার হাতের খাবারই কেউ পছন্দ করছে না। আমি মানছি রূপার হাতের রান্না খেতে খুবই টেস্টি হয়, তার মানে এটা নয় যে আমার হাতের খাবার খেতে বিচ্ছিরি হবে। এমন কথা শুনে সন্দীপ এবং তার মা দুজনেই একেবারে চুপ করে যায়। আর সন্দীপ যখন জানতে পারে আজকে রান্না তার মা করেছে, তাই সন্দীপ তার মাকে রূপার কাছ থেকে রান্না বান্না শেখার পরামর্শ দেয়, কারণ এতদিন ধরে সন্দীপ তার বোনের হাতের খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে ওঠে। আর এখন যেহেতু রূপা অসুস্থ তাই বাধ্য হয়ে সন্দীপকে মায়ের হাতে রান্না করা খাবার খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন, আজকে তো রূপা এখনো মনে হয় ঘুম থেকে ওঠেনি, যাই আমি তাড়াতাড়ি গিয়ে সবার জন্য সকালের খাবারটা রান্না করে ফেলি, তাহলে অন্তত কেউ আর আমাকে কিছু বলতে পারবে না। আমার হাতের খাবারই আজকে সবাইকে খেতে হবে। রূপা দেরি করে উঠলে ওকে আমি খাবার খেতে বসিয়ে দেব, ওকে আজকে আমি রান্না করতে দেব না, তাহলে অন্তত আজকে সবাই আমার হাতের খাবার খেয়ে দেখতে পারবে যে আমি কতটা ভালো রান্না করি। এই ভেবে সোনালী সবার জন্য রান্না বান্না করে, কিন্তু যেহেতু রূপা এখনো পর্যন্ত সুস্থ হতে পারে না তাই সে কিছুতেই বৌদির হাতে রান্না করা খাবার খেতে চায় না। এ কি বৌদি, তোমাকে বলেছিলাম না আমার জন্য একটু গরম গরম স্যুপ বানিয়ে দিতে, কিন্তু তুমি স্যুপ না বানিয়ে আমার জন্য পরোটা বানিয়েছো। আমার তো এখন পরোটা খেতে ইচ্ছা করছে না, তোমাকে আমার জন্য কিছু রান্না করতে হবে না, সরো আমি স্যুপ বানিয়ে নিচ্ছি। রূপা প্লিজ, তুই তাহলে আমার জন্য একটু স্যুপ বানিয়ে দিস, কারণ তোর বৌদির হাতের স্যুপ আমার আবার পছন্দ হয় না। সন্দীপের কথা শুনে রূপা হাসতে শুরু করে, অন্যদিকে সোনালী মনে মনে খুবই রেগে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু একদিন সোনালী রূপার উপর হিংসা করে তার ওষুধ পালাগুলো পুরোপুরি ভাবে চেঞ্জ করে দেয়, যাতে রূপা সেই ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হয়ে পড়ে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর সবাই যখন জানতে পারে রূপা ভুলভাল ওষুধ খেয়েছে তখন সবাই রূপাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর এমন সময় রূপা তার বৌদির উপর সন্দেহ করে, দাদা আমার মনে হচ্ছে এগুলো বৌদির কাজ, কারণ আমার তো ওষুধগুলো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আমি দেখি বৌদি আমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে এসে টেবিলে রেখে দিয়েছিল, আর আমাকে বৌদি ওই ওষুধগুলো খেতে বলেছিল। সেই ওষুধগুলো খাওয়ার পর থেকেই কিন্তু আমার এরকম অবস্থা হয়েছে। আমি বুঝতে পারছি না বৌদি আমার সঙ্গে কেন এরকম করলো। কি এগুলো সব তাহলে তোর বৌদির কাজ? কিন্তু আমার তো সত্যি এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। মা তুমি কি বলো, তোমারও কি আদৌ বিশ্বাস হচ্ছে যে এরকম কাজ তোমার বৌমা করতে পারে?
কেন করতে পারে না? আমার মেয়ের হাতের খাবারের অনেক প্রশংসা হয় বলে তোর বউ আমার মেয়ের উপর হিংসা করে। আর আমরা যেহেতু রূপাকে বেশি ভালোবাসি আর সব সময় ওর হাতে রান্না করা খাবার খেতে চাই, তাই তোর বউ সেগুলো সহ্য করতে পারে না, সেই জন্যই এরকম কাজ করেছে। মায়ের মুখে এমন কথা শুনে সন্দীপ কিছুই বলতে পারে না। আর কিছুদিন কাটার পর রূপাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়, কিন্তু বাড়িতে ফিরে এসে সবাই মিলে সোনালীকে উল্টোপাল্টা কথা বলে। আর সবাই সোনালীকে সত্যি কথা বলার জন্য চেপে ধরলে শেষ পর্যন্ত সোনালী সবাইকে সত্যি কথা বলে। আমি তো ভাবতেও পারছি না যে তুমি আমার বোনের হাতের খাবারের উপর এতটাই হিংসা করতে পারো। আমি তো ভাবতাম তুমি হয়তো ওকে খুবই ভালোবাসো আর ওর হাতের খাবার অনেক পছন্দ করো, আর তোমাকে তো রান্না বান্না করতেও দেয় না, কিন্তু তুমি রূপার এত বড় ক্ষতি করতে পারলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে ক্ষমা করে দাও। আসলে সত্যি বলতে এই বাড়িতে কেউ আমাকে গুরুত্ব দেয় না। সবাই সবসময় বাড়ির মেয়ের হাতে রান্না করা খাবার খেতে চায়, কিন্তু আমিও তো এই বাড়ির বউ, আমারও তো ইচ্ছে করে তোমাদের পছন্দ মতো খাবার রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াই। তোমরা কখনো আমার হাতের খাবার খেতে চাও না, তাই আমি এরকম প্ল্যান করেছিলাম যাতে রূপা হসপিটালে অ্যাডমিট থাকে আর আমি তোমাদেরকে রান্না বান্না করে খাওয়ানোর সুযোগ পাই। ঠিক আছে বৌদি, তোমাকে চিন্তা করতে হবে না, এবার থেকে তুমি রান্না করবে। আর তাছাড়া আমার আর এখন রান্নাঘরে যেতে ভালো লাগে না। শরীর অসুস্থ হওয়ার পর থেকে আমার যেন শুধু বিশ্রাম নিতে ইচ্ছে করছে, তাই এখন থেকে তুমি সবাইকে রান্না করে খাওয়াবে। সেদিনের পর থেকে রূপা আর কিছুতেই রান্নাঘরে যায় না, আর যার ফলে সোনালীকে এখন সমস্ত কিছু একা হাতে করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বাড়ির কাজকর্ম করতে করতে সোনালী একেবারে বিরক্ত হয়ে ওঠে, কিন্তু তার কিছু করার থাকে না। আর এভাবেই দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে সোনালী নিজেকে মানিয়ে নেয়, আর তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।